पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषो। আমার ছোট ভাই ঠাকুর দাদা ওর পৈতের এক সপ্তাহ আগে আমাকে বললেন, শোন, আমার মনে হয় ঋত্বিকদেরকে ডাকা উচিত, আরও দেশের বড় বড় লোক যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, বড় বড় ডাক্তার, এদের সবাইকে জানানো উচিত, পারলে একটা করে কার্ড বানানো হোক। তো এরপরে শুরু হলো কার্ড বানানো। তো আমি বুকুনিদার কাছে গেলাম, বুকুনিদা পাবলিশিংটা দেখেন। আমি বুকুনিদার কাছে গিয়ে বললাম এর কার্ড লাগবে। ঠাকুরদা বলেছেন কার্ড বানাতে হবে। এবার কার্ড লেখা হলো, কার্ড ছাপানো হলো। এইবার আমাকে বুকুনিদা বুদ্ধি দিচ্ছে যে এটাকে কলকাতার মধ্যে রাখা হোক, কলকাতার থেকে আস্তে আস্তে বিভিন্ন বিভিন্ন শহরে যায়, তাহলে সুবিধা হবে। আলাম না, কলকাতায় থাকবে না। অমরদার কাছ থেকে আমি কার্ডগুলো আনন্দ করালাম দেওঘরে। তারপরে ফিলান্থ্রপির থেকে বেরোলো আমাদের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ঋত্বিকের নাম। আপনারা যে দীক্ষার পত্র জমা করেন, এটার থেকে নাম বেরোলো যে কারা কারা দীক্ষা দেয়, সব মানে টোটাল রেকর্ড আপনাদের সবটা বেরোলো ঋত্বিক দাদাদের। তারপরে অ্যাড্রেস খুঁজে খুঁজে তাদের নামগুলো লেখা হলো কম্পিউটারের মধ্যে। তারপর জায়গা অনুসারে ঋত্বিকদের নাম ফাইল করে করে বার করা হলো। এক একটা জায়গায় যত ঋত্বিকের সংখ্যা তার থেকে 5টা কার্ড করে অধিক দিয়ে কার্টুন প্যাক করে করে ওই দিকে যেই লোকরা যাচ্ছে তাদের কাছে কার্ড তুলে দেওয়া হয়। এরকম করতে করতে মে মাসের 5 তারিখ থেকে এটা শুরু হয়েছে। মে মাসের 15 তারিখের মধ্যে এটা শেষ হয়েছে এই কার্ড দেওয়াটা। 2500 থেকে 2500 কিছু ঋত্বিক দাদা আছেন আমাদের, তাদের সবার কাছেই প্রায় প্রায় পৌঁছেছে। যারা ঋত্বিক এরকম কেউ আছে যাদের কাছে পৌঁছায়নি, তাহলে আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। ফিলান্থ্রপিতে একটা জিনিস হয়, আপনার ইষ্টবিধি যখন জমা করেন, যখন জমা করছেন সেই সময় যে অ্যাড্রেসটা অর্ঘ্যপ্রশস্তিতে লেখা আছে সেই অ্যাড্রেসটাই আপনাদের পার্মানেন্ট। কারণ কারণ লেখা আছে সৎসঙ্গ দেওঘর, কার লেখা আছে ঘাটাল, পানিহাটি, এগুলোতে একটা ছোট বিশাল বিশাল জায়গা, ওই ছোটটার মধ্যে আটে না। তো দীক্ষাপত্রে লেখার সময় সবসময় আমাদের এই কথাটা মাথায় রাখা উচিত যে অ্যাড্রেসটা ঠিক ঠিক বড় বড় করে লিখি। হ্যাঁ, এইসব নিয়ে কথা হবে, উৎসবটা নিয়ে কথা। তা আমার বোধ হলো যে সকালবেলা ঢাক বাজলে ভালো লাগতে পারে। তা আমি অমুদাকে বললাম যে ঢাক আনানো হোক। তো অমুদাকে বললাম ঢাক আনার দায়িত্বটা তোমার, ঢাকের খাওয়া দাওয়াটুকু আমি দেখবো, কি করে আসবে না আসবে এটা তোমার দায়িত্ব, আমার মাথা খারাপ করবে। এরপর এলো ভলেন্টিয়ারদের কথা। ভলেন্টিয়ারদের আমাদের 700 জন ভলেন্টিয়ার এসেছিল। তাহলে ঢোকে সামনে একটা হালকা পিঙ্ক রঙের একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিংটাতে 3টে তলা আমাদের জন্য রাখা হলো, এখানে ভলেন্টিয়াররা থাকবে। এবার যাদেরকে ভলেন্টিয়ার আনার কথা বলা হয়েছিল, এখন বাবার জন্মদিন তো অনেক লোক আসছে গিজগিজে হয়ে, তো কোথাও কোনো রুম নেই। সেই ভলেন্টিয়ার হওয়ার জন্য কিছু কিছু লোক আসা শুরু করলো। আমি ভলেন্টিয়ার দাদা, আমাকে বলা হয়েছে আমি ভলেন্টিয়ার হয়ে এসেছি, আগে কার্ডটা দিন। এরকম করে রুম নেবে বলে কিছু লোক আক্ষেপ জানালো। তারপরে সেটাকে বুদ্ধি করে একটা লোক আমাকে এসে বলছে, সবাই তো আমাকে চেনে না, কিছু লোক তো আমাকে মানে নামে শুনেছে, হয়তো মুখে চেনে না সবাই। তা আমাকে একটা লোক এসে বললো আমার ভলেন্টিয়ারের কার্ড চাই। একা লোক, আমাদের যাদেরকে বলা হয়েছে থকে থকে বলা হয়েছে, আপনি 25 জন আনবেন, আপনি 50 জন আনবেন। এইবার সেই লোকটা এসে বললো যে আমি ভলেন্টিয়ার। বললাম বাহ, খুব ভালো কথা, আপনাকে কে ডেকেছে? তো সেই ভদ্রলোক বলছেন আমি এসেছি, আমি ভলেন্টিয়ার হব, আমার কার্ড চাই। আমি বললাম হয়তো আপনি রুম নেবেন বলে আপনি কার্ড চাইতে এসেছেন, আমি দেবো না। আর যদি কার্ড নিতে হয়, আমি তো কার্ড দিচ্ছি না, দিচ্ছেন একটা ছেলের নাম বলবো না, এ দিচ্ছে, এর কাছে যেতে হবে আপনাকে।
তো তারপরে সেই লোকটা আমার সাথে রাগারাগি করা শুরু করলো। হ্যাঁ, কেন দেবেন না, জানেন আমি কে, এইসব করা শুরু করলো আমার সাথে অনেকক্ষণ। আমি শান্ত হয়ে শুনলাম কিছুক্ষণ। হ্যাঁ, তারপরে আমি শেষে যাওয়ার সময় বললাম, আমি তো দিই না দাদা, আপনি যান, কিন্তু আপনার মুখ দেখে মনে হয় আপনাকে দেবে না। তারপরে সে দাদা বেরোলেন। সে দাদা কার্ড পেয়েছেন কিনা আমার আর জানা নেই, যত সম্ভব দেয়া হয়। এইটা হলো। এবার ভলেন্টিয়ারদের অসুবিধাটা কি হয় দেখুন, এতজন ভলেন্টিয়ার আনানো হলো, তো কিছু লোক ভালো কাজ করে, কিছু লোক করেন। উড়িষ্যার একটা দল এসেছিল, আমার বাবা আমার কাছে পাঠান যে এই 7 জন খুব কাজের লোক, এদেরকে দিয়ে কাজ করে। এইবার তখন যারা ঢুকেছে, তিনটে, একটা বড় একটু মানুষ আর দুটো বাচ্চা ছেলে, কম বয়সী ছেলে আর 3টে মেয়ে। আমার মনে হচ্ছে এরা কি কাজ করবে, এরকম লোক কি আর কি করতে পারে। এখন এত তো দরকার নেই আমার, 7 জনের আর 8 জনের কাজ কোথায় করবে। সে আনন্দবাজারের বড় বড় তলা, বিশাল বিশাল তলা সব পরিষ্কার করা হয়েছে, পণ্ডিত কুটির ঝাড় দেওয়া হয়েছে, আশ্রমের যা যা জায়গা ছিল সব জায়গায় গিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে, আমিও ছিলাম। এরপর আনন্দবাজারের 5 নম্বর তলায় একটা বিশাল হলঘর, হলঘরের পাশে গলির মতন করে, এই যে এটা হল, এর পাশে এরকম করে রাস্তা করা আছে, এরকম একটা জায়গা। এই মাঝখানের হলঘরটা ওরা 7 জনে মিলে আধা ঘন্টার মধ্যে পরিষ্কার করে নেমে গেল। আর পাশেরটার জন্য 100টা লোক গিয়েছিল, তারা সারাটা বিকেল লাগিয়ে দিলে তাও পরিষ্কার হয়। তো কাজ করার ইচ্ছাটা থাকা উচিত। কিছু ভলেন্টিয়াররা দেখলাম তাদেরকে শিখিয়ে আসা হয় হয়তো যে আপনারা আচার্যদেবের এখানে থাকবেন, তাছাড়া আপনাদেরকে কাজ করতে হবে। বা আমাদেরকে নিয়ে তো সবাই খুব সেন্টিমেন্টাল, তা আমাদেরকে দেখতে পেলে হয়তো আমাদের কাছে চলে যেতে চায়। কিন্তু বুঝতে হয় যার যেরকম দায়িত্ব সে সেইখানেই থাকলে ভালো। তো অনেক অনেক ভলেন্টিয়াররা কেউ বসে পড়ছিল, কেউ কাজ করছিল না, কেউ ঘুরে বেড়াচ্ছিল, ছবি তুলছিল। তো ভলেন্টিয়ার যাদেরকে বানানো হয় তাদের দিকে লক্ষ্য রাখবে যে যাতে তারা ঠিক ঠিক করে কাজ করে। এইবার 6 তারিখ রাত্রিরে আনন্দবাজার হয়। 6 তারিখ রাত্রিরে আনন্দবাজারের খাওয়ার শেষ, দুপুরবেলা শেষ হয়ে গেছিল, আগে লোকরা খেতে পায়নি। আমি শুনেছি রাত্রির বেলা বলেছিলাম যাতে বেশি করে খাবার বানানো হয়। এইবার তাও হয়নি, খাওয়ার লোক বসেছিল, আবার রান্না হচ্ছে। আমি তারপরে আমাদের খাওয়ার দায়িত্ব যিনি দেখেন, তো তাকে ডেকে আনা হয়। তো বাপিদা আমাকে বুদ্ধি দিল যে এদেরকে যাতে একটু ধমকানো হয়, যাতে এরা খাবারটা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারে, মানে যতটা দরকার ততটা যাতে বানায়। এর খাওয়ার লোককে ডাকা হলো। আর দেখুন দাদা, ঠাকুর দাদা বলেছেন, ঠাকুর দাদা আমাকে বলেছেন বেশি করে রান্না করাবি, ফেলতে হলে ফেলা যাবে, কিন্তু বেশি রান্না হওয়া উচিত, সবাই যাতে খেতে পারে। কারণ দেখুন ঠাকুর দাদা বলেছেন আপনাকে রান্না করতেই হবে, আর যদি না রান্না করেন আমি ঠাকুর দাদার কাছে গিয়ে বলবো আপনাকে আর কোথাও রান্না করতে দেবেন না। কিন্তু যদি ঠিক ঠিক রান্না করে দেন তাহলে আমি বলছি আপনার মনটা পুষানোর দায়িত্ব আমার। তো এরকম একটা কথা বলাতে পরের দিন দেখি বেশি বেশি করে রান্না হয়েছে, আর একদম মাপে শেষ হয়েছে। তারপরে অনেক দিক থেকে উৎসব। এইবার 6 তারিখ থেকে দেশের বিভিন্ন কিছু মন্ত্রী, কিছু এমপি, কিছু বড় বড় ডাক্তার সবাই আস্তে আস্তে আসা শুরু করলো। এইবার তাদের জন্য ঘর, তাদের সকাল বিকেল দুপুর খাওয়া দাওয়া, এরকম খাওয়ানোর একটা ব্যবস্থাপনা করা হয়েছে। লোকরা গিয়ে গিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। তাদের নিজস্ব অনেক ঘটনা আছে যে খাবার দিতে গিয়ে খাওয়ার নেই, একটা লুচি খেয়ে একটা লোকের পেট ভরে গেছে, বারবার করে জল ভরে দিচ্ছে আর ঠাকুরের কথা বলছে। তারপরে একটুক্ষণ বাদে চা বিস্কুট খাইয়েছে, তাতেই খুশি হয়ে গেছে লোকের। বা গাড়ির এখানে আমি বললাম এই যে ভিআইপি মানুষগুলো আসছে এরা তো বেশিরভাগ এসি হোটেলে থাকবে বা আমাদের থেকে একটু দূরে দূরে জায়গায় থাকবে, এদের আসার জন্য এবার গাড়ি দরকার। এবার গাড়ি রাখা হলো। এবার গাড়ি রাখাতে কিছু লোক সেটাকে নিয়ে ঘোরা আরম্ভ করলো, কিছু লোক চক্কর কাটছিল দিনে।
তো তারপরে কাজের সময় গাড়ি পাওয়া যায় না, খাওয়ার পৌঁছানোর সময় একটা বেলায় গাড়ি পাওয়া যাচ্ছে না, তো বাইকে করে খাবার নিয়ে যাওয়া হয়। তো ওই গাড়ির এখানে উড়িষ্যার থেকে হঠাৎ করে কয়েকটা গ্রুপ হয়ে চলে এলো, তারা এসে আবার হিসাব রাখা শুরু করলো। কোথা থেকে কে এসেছে বলাও যায় না অনেক সময়। আমি 6 তারিখ বিকেল থেকে বসে আছি, ছোট 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 জায়গার কিছু কিছু গ্রুপ হয়ে এসেছে, বলছে আমি কিছু নাড়ু নিয়ে এসেছি, 4000টা নাড়ু নিয়ে এসেছি, আমি কয়েকটা লজেন্স নিয়ে এসেছি, বা আমি এরকম বিভিন্ন আম নিয়ে এসেছে, কেউ ফল নিয়ে এসেছে, এরকম অনেকজন এসেছিল। আমি বললাম দেখুন এই সংখ্যা, এবার তো লোকের সংখ্যাটা অনেক, লোকের সংখ্যাটা অত্যাধিক, তো এত কম কম জিনিসে ওদেরকে পোষানো যাবে না। না আমি ঠাকুরকে দিতে পারি, না আমি আনন্দবাজারে দিতে পারি। যদি আপনারা চান যেটা ভালো করে হয়, তাহলে যেখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন, যে আসছে যাচ্ছে যাকে দিতে ইচ্ছা করছে তার হাতে হাতে লোকদের দিতে থাকে। আর বাবার জন্মদিনে ঠাকুর করে ছড়িয়ে অনেক লোকে এরকম বিতরণ করছে। এবার একটা বিহু নাচের দল এসেছিল, এই দলটা তাদের রিহার্সাল হচ্ছে। তারা বলেছে 5 তারিখটা যদি একটা আমাদেরকে মাঠে প্র্যাকটিস করতে দেয়, 100 জনের দল, কোনোদিন বিহুরা এত নাচে না, 13-14 জন নাচে, তোরা 100 জন এসেছে, 100 জন মিলে একটু নাচবে, অনুষ্ঠানটা কেমন ভাবে হয় সেটা দেখবে, তো নাচার জন্য প্র্যাকটিস হবে। তো মনমোহিনী ধামের কিছু গুরু ভাই, যারা ওদের মনমোহিনী ধামে ঘর আছে, তারা উঠে চলে এসেছে দাহজ মাঠে সবে করে। দাহজ মাঠ ঘিরে আর দেখছি রাত্রি 11:30 বেজে গেছে, আনন্দবাজার বন্ধ, সে মাঠ জুড়ে বিভিন্ন রকমের লোক ছিল। তো এইবার আমি তো বলছি যাই, এইবার তো বিহু নাচবে বলেছিল, সরাতে হবে। তো এইবার একটা ছেলে গিয়ে একটা লোকের সাথে, কম বয়সী ছেলে তো বেশিরভাগ, তো এবার ধাক্কাধাক্কি করে ফেলেছে, হ্যাঁ উঠুন উঠুন উঠুন, হ্যাঁ এইবার করাতে ওই লোকটা রাগারাগি করছে। আমাকে এসে বলছে অবিন্দা উঠতে চাইছে না, রাগারাগি করছে, আজ ধরে নিয়ে। তারপরে আমার এক বন্ধু আছে, রৈতসদার ছেলে, সে বলছে অবিন্দা না না আমি বুঝিয়ে দিচ্ছি, আসবে না, কিছু বলবে না, আজ ডাক না। তারপরে এরকম ভাবে ডাকা হয়েছে লোকটাকে, একটু ভয় 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 এসেছে। তারপরে আমি কথা বলা শুরু করলাম। আমি কথায় বলতে চাইছি যে দেখুন, বলছে আমার সাথে এরকম দুর্ব্যবহার করা হলো, ওর অভিযোগ এইটা। দেখুন সব জায়গাতে না একটা নিয়ম থাকে, সেই নিয়মটাকে মেনে চলতে হয়। আপনাকে কি ঘর দেওয়া হয়নি? মনমোহিনী ধামে আপনার ঘর আছে না? আপনি মাঠে শুতে কেন এসেছেন? আমি আপনাকে মাঠে শুতে দিতে পারি না। আপনার যদি শুতে হয় তা আমি তখন বাপিদার অফিসটাতেই বসে থাকতাম। তা আমি তাকে বললাম আপনি এখানে শোন, কিন্তু আমি আপনাকে মাঠে শুতে দিতে পারি না। ও শোবে না করছে, আর আমি ওকে শোয়াবো না। করতে করতে ওই লোকের শুলো, সব পরিবার পুরো মাঠ থেকে উঠে এসে শুলো। শোয়ার পরে তখন বাজে রাত্রির 12:30-1টা, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি এবার ঘর থেকে বেরিয়ে গিয়ে মাঠে পাইচারি দিচ্ছি, আর কোথায় বাথরুম কি এইসব চলছে। এই করতে করতে ওই পরের দিন সকালবেলা আমি আবার এসেছি, ওইখানেই থাকতাম আর কি। লোকরা যখন বেরিয়েছে আমি তারপরে ঘরে গিয়ে ঢুকেছি। তো লোকরা আবার বাপি আমাকে নয়ন গাড়িতে করে সেই মুহূর্তে বেরিয়ে গেছে, রবীন্দ্র চলো আর মাঠে বেশিক্ষণ ঘুরবে, এখন চলো গাড়ি নিয়ে পাক খেয়ে আসে সব ভোরবেলার দিকে। তারপরে বাপিদার অফিস, আমি বাপিদার কাছে ঢুকেছি। হ্যাঁ, তারপরে দেখি সন্ধ্যেবেলা এই লোকটা এসে বলছে দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবে। এই কথাটা লোকটা বলল। আমি তারপরে বাপিদাকে বাপিদা এটা কি, এটাতে আপনার কি কি কাজটা দিয়েছে বলুন তো? বাপিদা বলছে কিছু তো ঘাট টেনার লোক থাকে, তোমার ভালোটা না বুঝতে পেরে বোঝানোর জন্য একটু খোঁচা দেওয়াটা দরকার ছিল, তাই একটু খুঁচিয়ে দিলাম, তুমি ভুল করছো। কিছু লোকের খোঁচাও লাগে। আবার শিলং থেকে, আমি ছোটবেলা থেকে শিলংয়ে যাই, তো আমার শিলংয়ের একটা বন্ধুর দল এসেছিল, তাদের একটা ঢাকিয়াদের দল এসেছিল, লাইটের দল এসেছিল, বিভিন্ন রকমের দল এসেছিল। ঢাকিয়াদের জন্য এবার 100টা লোকের থাকার কোনো ব্যবস্থা নেই একটা জায়গায়, আর ওদেরকে একসাথেই রাখতে হবে।
এইবার আনন্দবাজারে আন্ডারগ্রাউন্ডটা দেওয়া শুরু হলো ছাদ। ওই ঘরটা এমন ঘর, এরকম মোটা একটা ধুলোর একটা লেয়ার জমে আছে, ওপর চারিটা মাথার ওপরে ঝুল, মানে যত ঝাড়ু দেবে ঝাড়ু দিয়ে আর শেষ হবে না, ধুলো বেরোবে না। আমরা সন্ধে 8টার থেকে ভোর 6টা অবধি ঝাড় দেওয়া হয়েছে। এই ঘর ঝাড় দিয়ে আধা ঘর পরিষ্কার করা হয়েছে। ওই শিলংয়ের 30-40টা ছেলে মিলে, আমিও ঝাড়ু দিচ্ছিলাম মাঝে মাঝে, মুখে চোখে সবার ধুলো ঢুকছে, জল ছেটানো হচ্ছে আর ঝাড়ু দেওয়া হচ্ছে। তাদের ঢাকিয়াদের পরের দিন ভোরবেলা আসার কথা, তা আমরা ঝাড়ু দিয়ে বেরিয়েছি আর তোষকটা ঢুকানো হয়েছে। তোষক ঢোকানো মাত্রই ঢাকিয়াদের গাড়ি এসে ঢুকেছে, এই মুহূর্তের মধ্যে রেডি হয়েছে। এবার আমাদের এসেছিল কলকাতার এই অঞ্চল থেকে বাজির লোক। এবার বাজির লোকটা কি হয়েছে, তারা ছোট 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 বাজি বানায়। এবার আমি তাকে বললাম বড় বাজি বানাতে হবে, আর ও উৎসাহ নিয়ে উঠে উঠছে যে বাজি বানাবো। ওর সবই প্রবলেম, ওর মাঝে মাঝেই অসুবিধা হয়, এইটা আমি আনতে পারিনি, ওইটা আমি আনতে পারিনি। হ্যাঁ, আর ওদেরকে নিয়ে যারা ঘিরে দেখছিল তারা ওদেরকে মানানোর চেষ্টা করছে। কেউ ওদের যেখানে থাকতে দেওয়া হচ্ছে, কেউ ওইখানে বসে বিড়ি খাচ্ছে। ছোট ছোট ওয়ার্কার মানুষ তো, তারা এরকম করতে থাকে। এরকম করতে করতে তাদের বাজি বানানো হয়েছে। এবার বাজি বানানোটা শুরুর ঘটনাটা একটু বলি। আমার বাজি বানাতে গেলে মানে অনেক বিশাল বড় একটা বারুদের অ্যামাউন্ট ছিল, কিছু টন। তো বাজি বানাতে গেলে ওই বারুদটা আনাতে হবে। তা আমি হাইটদাকে ফোন করলাম যে হাইটদা, এটা আপনি পারবেন বারুদ ঢুকাতে। তা হাইটদা দেওঘরে বারুদ ঢুকাচ্ছে। এইবার আমাকে বুকুনিদা বাপিদা বলা শুনবে, এটা করতে চাও না বাবা, এটা করলে অসুবিধা হবে, অনেক রকমের কথা চলছে। আর আমি কয়েকজনকে বলেছি বেনামি হোক নিয়মে হোক ব্যবস্থা কর যাতে হওয়া যায়, হতে তো হবে। এর করতে করতে আমাকে মা সন্ধ্যেবেলা একদিন ফোন করেছে, 3 তারিখ রাত্রিরে, যাই তোরা শুনছি বাজি বানাচ্ছিস, আমি বোধ করি এটা খুব অস্বস্তিদায়ক, অনেক অসুবিধা হতে পারে। আমি মাকে ফোনে বলছি তুমি কারোর কথা শুনে এইসব আমাকে বলবে না, আমি বানাবো, আমি আসছি তোমার কাছে। আমি দৌড়ে গেছি মার কাছে যাওয়ার আগে আমি বাবার কাছে গেছি। বাবা হচ্ছেন, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ওইখানে বলে দেবেন যে ঠিকটা ঠিক করতে হবে। তাই একবার বাবাকে জানিয়ে নিলাম, আমি বাবাকে সবটাই না জানিয়ে করছি। এই বাবাকে জানিয়ে নিলাম এই বাবা একটা বাজি বানানো হবে, এরকম বারুদ আনতে হবে। মা বলছেন এরকম এরকম এরকম, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো, আমি আনতে পারবো। বাবা কিছু বললেন, হ্যাঁ আমি বাবাকে করবো, বাবা খান না, হ্যাঁ কর। আমি গেছি, এর মার কাছে গিয়ে বলছি হ্যাঁ কেউ বললেও হবে না, আসবে বারুদটা আমি আনাবো। বলতে বলতে পরের দিন সকালে এসে বারুদ ঢুকে। এইবার আমি যাকে জায়গা ব্যবস্থার করার কথা, এইবার শোনে সকালে বারুদ ঢুকেছে। এইবার তার আগের দিন সন্ধ্যেবেলা আমার মা গেছেন বাবার কাছে বলতে, মা আমাকে থামাতে পারেননি। এবার যদি থামাতে পারেন তাহলে বাবা থামাতে পারবে। বাবার কাছে মা বলতে গেছে, তো বাবা, এটা মা আমাকে পরে দামোদে এসে আবার বলেছে। তো বাবাকে মা বলছেন তুমি বুকুনি আর বাপির কথা শুনে যা বলছো, বুকুনি আর বাপির বুদ্ধি যেখানে শেষ হয় তোমার ছেলের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। তো এই কথা বাবা বলছেন। তা আমি শুনে শরীরের আমার মনে হচ্ছে যে এইবারই হবে, এটা তো করতেই হবে। এইবার পরের দিন বারুদ দেশে ঢুকেছে, আর আমাকে যাকে আমি জায়গা ব্যবস্থা করার কথা বলেছিলাম সে আমাকে ফোন করে বলছে অবিন্দা এখানে হবে না, আমি বোধ করছি এখানে বাজি বানানো যাবে না, এটা সম্ভব না। বারুদ ঢুকে গেছে, বাবা আমাকে বলেও দিয়েছে যে ওদের বুদ্ধি যেখানে শেষ হয় সেখান থেকে এর শুরু হয়। আর আমি ভেবেছি এবার করতেই হবে। এর রাতারাতি বসে আমি তারপর অকালতির, আজকাল তো মোবাইলে সবই আছে, আমি বসে বসে কি নিয়ম আছে বসে বসে আমরা ঘাটা শুরু করব, কি কি নিয়ম আছে কোথায় কোথায়। জানা গেল যে ডিসি অর্ডার দিতে পারে। আমাদের একজন গুরু ভাই আছে ত্রিপুরায়, শান্তনু সিং বলে, সে একটা আইএএস অফিসার, ডিসি বা আইএএস অফিসার যা বলবে, ডিএম বলে, বিভিন্ন রকমের জিনিস। তেলেঙ্গানায় আছে ঋষিতা রায়, আমাদের কিছু এমপিরা আছেন,
তাদের সবাইকে আমি ফোন করেছি, সবাইকে বলতে হবে এখানে ডিসিকে বলো। আর ডিসি সকাল থেকে গা ঢাকা দিয়ে বসে আছে আমাদের এখানে দেওঘর। সে ডিসি আর মানে সে কলকাতা যাবে, কলকাতার লালবাজারে তার মিটিং, তো তাকে আসতে হবে, সে দেখা করছে না, তার সেক্রেটারিও বলতে পারে না। তার যে সেক্রেটারি সে আবার আমাদের দীক্ষিত ঋত্বিক মানুষ দেওঘর, সে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে আর তাকে পাওয়া যাচ্ছে না ডিসি। এত ফোন গেছে তার কাছে, তো ডিসি আটকেছে, ডিসি আটকে বলেছে আর দেখা করতে আসতে হবে। এবার ডিসির কাছে তো চিঠি নিয়ে যেতে হবে আমাদেরকে যে আমার বাজি এইটা দরকার, এইটা আমাকে করে দিন। এবার সৎসঙ্গে এমন কেউ কোনো লোক নেই যে সিগনেচার করবে। সে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজুদা তখন নেপালে বড় কাকার সাথে, সেদিন বিকেলবেলা ঢোকার কথা। তা আমি চিঠি লিখেছি, চিঠি লিখে বসে আছি যে রাজুদার জালি সইটা আমি করব না রাজুদা এসেই করবো। করতে করতে রাজুদা এলো, বিকেলবেলা রাজুদা সই করলো, আর সেই সইয়ের চিঠি নিয়ে আবার ডিসির অফিসে গিয়ে ঢোকা হলো। সেই দিনই পারমিশন নেওয়া হলো, নিয়ে তারপর বাজি বানানো শুরু করা হলো, কিন্তু করা হয়েছে। ঠাকুরদাদাকে আমি বলছি, ঠাকুরদাদা ভীষণ বৃষ্টি পড়বে 7 তারিখে, এই ফোনে দেখাচ্ছে। ঠাকুরদা বলে না না, আমার মনে হয় বৃষ্টি পড়বে না। আর 7 তারিখে দুপুর 12টা-1টা নাগাদ থেকে হালকা হালকা মেঘলা হয়ে এলো আর ভীষণ ঝড় চলা শুরু করলো। যে স্টেজটা বানানো হয়েছিল মনময়ূরী ধামে, সেই স্টেজের একটা গম্বুজের মাঝখানে হাওয়া ঢুকে গিয়ে গম্বুজটাকে ভেঙে ফেলে দেয় সকালবেলা। সেইটাকে আবার বিকেল সন্ধ্যাবেলা অনুষ্ঠানের আগে কিছু করে একটা জোড়া তাপি দিয়ে আবার ধার করেছি। তো এইবার হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে বিকেলবেলা, বিহু চলছে, আর বিহুরা এরকম ওয়েদারেই নাচ করে। আর বাজিটাকে ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে যাতে বাজির বারুদটা নষ্ট না হয়। এর মধ্যে তারপর আমি কারেন্ট চলে গেছে, এবার আমি দেখছি পুরো মেঘ গুলগুল গুলগুল করছে, মেঘ ডাকছে মাঝে মাঝে, আচ্ছা এবার বৃষ্টি নামবে, এবার বৃষ্টি নামবে, এই নামবে, বাজিটা নষ্ট হবে, গেল। আমি ভেবে নিয়েছি। করতে করতে সন্ধ্যাবেলা হলো, সৎসঙ্গ শুরু হলো, বৃষ্টি হলো না। ওই ত্রিপলটাকে খুলে আবার বাজিটাকে পোড়ানো হবে। এরকম অনেক ঘটনা হয়েছে, ছোট 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 অনেক ঘটনা। দুপুরবেলা আনন্দবাজার করতে যাওয়ার সময় একটা ভীষণ ভিড়, প্যাক ভিড়, যাওয়াই যাচ্ছে না, মানুষ মারা যাবে করছে। আর আমি তখন ঘরের ভিতরে বসে এক একটা করে মিনিস্টার মন্ত্রী এসে ঢুকছি, আর আমি তাদের সাথে বছর কথা বলছি। কি বলতে হবে জানি না, তারা আমার মুখের দিকে তাকিয়ে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে, বুঝতে পারছি না আমি কি বলি। যা ওর বলছে আমি কেমন আছে, ভালো আছে, এই কথা, আর কোনো কথা। করতে করতে আমার একটা রিলেটিভ, হ্যাঁ, ভিড়ের মধ্যে আনন্দবাজার করতে ঢুকেছিল, দূরের আত্মীয়, ধাক্কা খেতে 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 হুম্বি হয়ে ঢুকলো। বলে বাবা বাঁচা বাঁচা করতে করতে এসে ঢুকলো, কিছুক্ষণ হলো, ওনাকে নিয়ে জল টল গায়ে ছেটানো হলো, বিভিন্ন রকমের কার্যক্রম হলো, তো শান্ত। আমি বাইরে গিয়ে দেখি এখান থেকে কেউ নড়তে পারবে না। আর আমার ঘরে তখন দেখছি 2-3টে মানে সব থেকে কাজের ছেলেগুলোই ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজের লোক নেই। আর আমি বাপিদাদেরকে ফোন করছি যে কি হয়েছে, আনন্দবাজারের 3টে তলা খোলা, আনন্দবাজার, আমি 4 নম্বর তলাটা খোলা হোক। আর বাপিদার তখন আনন্দবাজারের ট্রলি ঠেলছে, আর সেই কথা শুনতে পাই না, আর আমার মাথা গরম হচ্ছে, আর আমি তাকে গালাগালাই দিচ্ছি। এই করতে করতে আমি বাইরে বেরোলাম, দেখি অনেকগুলো পুলিশ এখানে হাত ধুতে দাঁড়িয়ে যায়, চল ভিড়টাকে দাঁড় করাবো। হ্যাঁ, তারপর আমাকে, আমি তো দেখতে কম বয়সী দিনের শেষে, আমার কথায় কেউই পাত্তা দেয় না। তখন দেখলো হঠাৎ করে কিছু কয়েকটা লোক আমার পাশে, আমার পাশে তো অনেক বড় বড় লোকরা থাকে, তারা এসে তাদেরকে দাবি দেওয়াতে তারা সবকটা এসে দাঁড়ালো, দাঁড়িয়ে ভিড়টাকে একটু আটকানো হয়। আমি দেখে বললাম যে এই দানহাউসের বাঁশটাকে কাটতে। আমি রশিটাকে হাতে টানতে যাচ্ছি, হঠাৎ করে দেখি 20-30 জন ভলেন্টিয়ার চলে এলো, দেওঘরের কয়েকটা ছেলে চলে এলো, কোথা থেকে এলো আমি বলতে পারি না, এসে বাঁশগুলোকে কেটে কেটে লাইনে লাইনে পাট করে দিল। বাস খুলে গেল, দানহাউস মাঠ খুললো। এবার পুলিশ দেখলো आप लोग पीछे आइए थोड़ा, तब आदमी लोग जाएगा अंदर। তো এবার ওদেরকে পিছনে টেনেছি, তো ওরা এক পা করে পিছিয়েছে, আর ওই হাজারে হাজারের ভিড় ভুর করে ঢোকা শুরু করেছে ওদের মাঝখানে। আর ওরা গেছে ঘাবড়ে গিয়ে রান্না মারবে করছে। হ্যাঁ, তখন গিয়ে আবার ধাক্কা দিয়ে তুলেছে, এই পিছিয়ে আসো। ধাক্কা খাওয়াতে বুঝেছে যে মারবো না।
তারপরে ভিতরে জাহাজ মাঠে ঢোকাতে আনন্দবাজার জায়গাটা হালকা। আবার কিছু লোক গিয়ে চারিদিকে গেট বন্ধ করা থাকে, তো কোনোদিন কোথাও যদি মনে হয় যে ভিড় হয়েছে, তাহলে আশেপাশের যত গেট আছে সেগুলো খুলে দেওয়া হবে। মানুষদের যেদিকে যেতে ইচ্ছা করবে সেদিকে যাবে। যেই ভিড়কে সামলানো যায় না সেই ভিড়কে কোনো ডাইরেকশন দিতে নেই, তাহলে অঘটন ঘটতে পারে। ঠিক আছে, তো চারিটা গেট খুলে দেওয়া হলো, যাদের বেরোতে ইচ্ছা বেরিয়ে গেল, যাদের খেতে ঢুকতে ইচ্ছে তারা খেতে ঢুকে গেল। এরকম অনেক অনেক ঘটনা দিয়ে ওই দিনটা গেছে। সন্ধ্যেবেলা সৎসঙ্গ শেষ হওয়ার পরে চারিদিকে অনুষ্ঠান চলছে। আমি আনন্দবাজারের ছাদের ওপরে দাঁড়িয়ে, বাজি পুরানো হচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি যে কোথায় কি হচ্ছে। আমি দেখছি জাহাজ মাঠ পুরো প্যান্ট, না একটা মানুষের মাথা আমি দেখতে পাচ্ছি না। আনন্দবাজার 3টে তলা খাওয়া চলছে। জাহাজে আনন্দবাজারে যাওয়ার যে রাস্তাটা, সেখানে মানুষের হাঁটার মতন খালি জায়গা আছে। মেন রোডে হাঁটার মতন জায়গা। মনমোহিনী ধাম দেখছি, মনমোহিনী ধামে মাথা ভর্তি। ঠাকুরবাড়ি যতদূর দেখতে পাচ্ছি, ঠাকুরবাড়ির ভিতরেও মাথা গিজগিজ করছে। আমি তখন আনন্দবাজারের ছাদের উপরে দাঁড়িয়ে বলছি, ঠাকুর তুমি এবার এই উৎসবটা আমি আর দেখতে পারবো না, আমার আয়ত্তের বাইরে চলে গেছে। তুমি তুমি লোকদেরকে সদ্বুদ্ধি দাও যাতে সবাই ঠিক ঠিক করে কাজ করে, যাতে কোনো অঘটন না ঘটে, তুমি দেখো। এটা বললাম, ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি নিচে ছুটলাম। নিচে ছুটে আমি বুঝতে পারছি না আমি কি করবো। তো তখন শিলচরের মেয়র আমার কাছে এসেছিল, তুমি সকালবেলা সময় পাননি আমার সাথে দেখা করো, সন্ধ্যাবেলা দেখা করতে। চম্পকদা বাইরে থাকে, আর আমার মুখে তখন ঘাম বেরোবে। চম্পকদা বলছে, তখন আপনাকে দেখে মনে হলো, আপনাকে কখনো এরকম দেখিনি, মনে হচ্ছে আপনি এখনই মানে কিছু একটা বিশাল বড় অঘটন ঘটেছে। তাই চম্পকদা বলছে আমি মেয়রের সাথে দেখা করতে পারবো না, এখন আগে যেতে হবে বলে আমি মলয়দাকে ধরে বেরিয়ে গেছি। একটা ঠাকুর বাড়ির মধ্যে ঢুকছি, আর মনমনি ধামে ঢুকছি, হ্যাঁ ওই গেটে কি হলো, ওই গেটে কি হলো, এই করছি। করতে করতে আমাদের ডিসিএসপি এলো, আমি তাদের ওইদিকে চলে গেলাম। তারা বাবার সাথে কথা বললো কিছুক্ষণ, তারপরে এর কিছু কথা শুনি। এরকম হলো উৎসব, এইভাবেই উৎসবটা হয়েছে। এটা আমার ভাবটা, এটা আমার ভাবটা। আরো কিছু ঘটনা, জল শেষ হয়ে গেছিল সেদিন। শান্তিদাকে বলেছিলাম, শান্তিদা জলের ট্যাঙ্কার কিন্তু আনিয়ে রাখতে হবে। শান্তিদা আমাকে 7 তারিখ সকালে ফোন করে বলছে 12টার সময় যে জল ফাঁকা হয়ে গেছে, কি হবে, জল নেই আর সৎসঙ্গে আসবে। লোকরা এত এত লোক সারাদিন করবে কি? আমি আপনাকে জলের ট্যাঙ্কার আনতে বলেছি না, বাবা সে বাবা হয়ে গেছে। এরপরে আমি আমাদের কিছুদিন আগে আশ্রমে তো তখন ডাস্টবিনগুলো লাগানো হয়েছিল, ডাস্টবিনগুলোর জন্য একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকের সাথে কথা হয়েছিল মলয়দার বাড়ি। আমি তাকে ফোন করলাম যে হামকো পানি লেগেগা পৌঁছা দিজি। সে আবার 5000 লিটার জলের ট্যাঙ্কার নিয়ে এলো, সেটাকে আবার সেন্টিনারিতে তোলা হলো। সেন্টিনারির থেকে আশ্রমের প্রতিটা জায়গায় আমাদের জলের লাইন করা আছে, ওইখানে আশ্রমের বিভিন্ন জায়গায় ওই জলটা পৌঁছে। এইভাবেও হয়েছে। শান্তিদার একটা খুব ভালো গুণাগুণ আছে, টেনশনে পড়ে মানুষে না করে দেয়, তিনি কাউকে কখনো না করেন না। সব কাজ হ্যাঁ করব, তিনি সবাই হ্যাঁ করবেন। আমার এইটুকু ঘটনা, আরো অন্যজনের অনেক অনেক ঘটনা দিয়ে এই দিনটা হয়েছে। আমার বোধ হয় যদি মধ্যমগ্রাম উৎসবটাকে খুব বড় করে করতে হয় আপনাদের, তাহলে প্রতিটা জিনিসকে একটা একটা জায়গার লোকদেরকে দিয়ে দেন। আনন্দবাজার এই জায়গার লোকরা করবে, গানবাজার দলটা ওই মন্দিরের লোকরা করবে, খাওয়া দাওয়া এরা দেখবে, ভলেন্টিয়ারি এই মন্দির দেখবে, এখানের ভলেন্টিয়ারি এরা দেখবে। ছোট ছোট কেন্দ্র মন্দির, বড় বড় মন্দির যারা, সবাই এরকম ভাবে যদি নিজেদেরকে ব্যবহার করতে না দেন, তাহলে কোনোদিনই উৎসবটা বড় হবে না। যেই আকারটা আচার্যদের দাদা চাইছেন, সেই আকারটা এখানে তৈরি হবে না। ঠাকুর দাদা চাইছেন যাতে এইটা সৎসঙ্গ জগতের একটা বিশাল বড় উৎসব। তা আপনারা প্রত্যেক মন্দিরের যারা গুরু ভাই, ঋত্বিক দাদারা যারা এসেছেন, তারা তাদের ওইখানে যত গুরু ভাই আছে, যতজনকে আপনারা স্পর্শ করতে পারেন তাদেরকে স্পর্শ করার চেষ্টা করবেন। বলবেন যে আপনারা যাতে উৎসবে যান, আর যারা উৎসবের তত্ত্বাবধানে আছে তারা চেষ্টা করবে যাতে সব মন্দিরের লোকদেরকে কাজে লাগাতে পারে। কেন কি একটা বড় উৎসব কখনোই একার দ্বারা সম্ভব না।
অনেক অনেক লোকের ছোট 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 কাজ দিয়ে একটা বড় উৎসব তৈরি হয়। মুখ একটা হতে পারে কিন্তু তার পিছনে হাত অনেকগুলো থাকে। তা আপনারা লোক জোগাড় করুন। আমার মনে হয় এই কলকাতা শহরে যত গুরু ভাই আছে সবাই যাতে সেদিন মধ্যমগ্রামে আসে, যাতে এত গুরু ভাই হয় যে এত লোক কোনো উৎসবে দেখা যায়নি। এরকম যদি আপনারা করতে পারেন তাহলে ঠাকুরদাদা খুশি হবে। আর যদি ঠাকুরদাদাকে খুশি করতে পারেন, নিজের আচার্যকে খুশি করতে পারেন, তাহলে বোধ করবেন যে এইবার ঠাকুরের কাজ হয়েছে। আর আমি কিছুদিন আগে বোম্বে শহরে গেছিলাম। বোম্বে শহরে গাড়ি করে ঘুরছি, তো একটা বাবা চাকরি করে সাইকেলে করে বাড়ি ফিরেছে। একটা বাচ্চা সেই সাইকেলটাকে, তার বাবার সাইকেলটাকে চাকরি করে ফিরেছে অনেকক্ষণ বাদে, তো ঠেলে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাচ্চাটা ঠেলে ঢুকাতে পারছে না, তো বাবাটা সাইকেলটাকে আস্তে করে ধরে ঢুকিয়ে দিল ঘরটার দিকে। বাচ্চাটা ভাবলো যে আমি ঘরে ঢুকিয়েছি। তা আমরা হয়তো ভাবছি যে উৎসবটা আমরাই করলাম, ভীষণ বড় করে করলাম, বা মধ্যমগ্রাম গ্রামের যে উৎসবটা ভীষণ বড় করে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ঠাকুরই ঠেলে দিয়েছে। আমরা ওই বাচ্চা শিশুটার মতন যারা ঠেলবো ঠেলবো ভাবছি, খালি করার আগ্রহটা মনে ভিটাতে হয়, করিয়ে তিনি নেবেন। সব মন্দির একসাথে যুক্ত হয়ে একভাবে যাতে কাজটা করে, সব মন্দিরে যাতে গুরু ভাই লোকদেরকে থাকার ব্যবস্থা দেওয়া হয়, সবাই যাতে মিলেমিশে একসাথে কাজ করে, হ্যাঁ, আর নিজেদের মধ্যে ঝগড়া করে না, নিজেদের মধ্যে ভালোবেসে ভালো করে আমাদের আচার্যের যা ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য একসাথে সবাই যাতে ভালো করে কাজ করে, এইটাই বলবো। আজকে এইটুকুই থাকুক। জয় গুরু, ভালো থাকুন।